সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার এমডি MRAS, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার, রোগীরা ডাকিয়াও সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনো একটি রোগীর পরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়াড়ি নগ্ন গাত্রে দাঁড়াইয়া আছে। ডাক্তার ফিতা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন, बस 1.25 इंची बढ़ गया। রোগী খুশি হইয়া বলল, নবজ তো দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির ওপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকাইয়া বললেন, बहुत मजे से चल रहा। রোগী বলিল, জবান তো দেখিয়ে। প্রিয় বন্ধুরা, সকলকে জানাই শুভ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ গল্পের সন্ধ্যা চ্যানেলের নিবেদন শ্রী পরশুরামের লেখা একটি মজাদার হাসির গল্প, চিকিৎসা সংকট। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভালোবেসে একটি লাইক কমেন্ট করে বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টই আমাদের চ্যানেলের এনার্জি। শুরু হচ্ছে আজকের গল্প, চিকিৎসা সংকট। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি দীপ। সন্ধ্যা হব হব। নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বিডন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। সম্মুখে গরুর গাড়ি, আরেকটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখিলেন পাশের একটা গলি হইতে তার বন্ধু বঙ্কু বাহির হইতেছেন। নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নামছি। নন্দর দুবগলে 2 বান্ডিল। ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন অমনি কোঁচায় পা বাঁধিয়া নিচে পড়িয়া গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ঘেঁচাং করিয়া গাড়ি থামিল। জনকতক যাত্রী নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন। আহা হা হা, বড্ড লেগেছে, থোড়া গরম দুধ পিলা দো। 2 পাই কি কাটা গেছে? একজন সিদ্ধান্ত করিল মৃগী, আরেকজন বলিল ভিরমি, কেউ বলিল মাতাল, কেউ বলিল বাঙাল, কেউ বলিল পাড়া গিয়ে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই, কিন্তু কে তা শোনে? লাগেনি নাকি মশাই? খুব লেগেছে, 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোড়ে নিবেদন করিলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগে নাই। একজন বৃদ্ধ ভদ্রলোক বললেন, আমলো ভালো করলে মন্দ হয়, স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছাড়িয়া গেল। বঙ্কু বললেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি, যা হোক বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সো! রিক্সো নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল। বঙ্কু পিছনে হাঁটিয়া চলিলেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেঁটে, গোলগাল চেহারা। তাহার পিতা পশ্চিমে কমিশারিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রাখিয়া যান। নন্দর বিবাহ অল্প বয়সেই হইয়াছিল, কিন্তু 1 বৎসর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিবাহ করেন নাই। মাতা বহুদিন মৃতা। বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত। সংসারের কাজ ঝি চাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই, কিন্তু এ পর্যন্ত তাহা হইয়া ওঠে নাই। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ, ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায়। বিবাহের ফুরসত কোথা? তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে, আর এখন না করাই ভালো। মোটের উপর
নন্দ নিরীহ গোবেচারা অল্পভাষী উদ্যমহীন আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন, সেজন্য বালাপোষ গায়ে দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে, এখন পান, সিগারেট ও গল্প চলিতেছে। গুপিবাবু বলিতেছিলেন, শরীরের উপর এত অযত্ন করো না নন্দ। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। মাথা ঠিক ঘোরেনি, কেবল কোঁচার কাপড় বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার আছেন, অত বড় ফিজিশিয়ান শহরে পাবে কোথা? যাও না, কাল সকালে একবার তার কাছে। বঙ্কু বললেন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়ি সুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন। তাহার মাথায় বালাক্লাভা টুপি, গলায় দাড়ি এবং তার উপরে কমফোর্টার। বললেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে আষাঢ় খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। নিধু বলল, নন্দা, মোটা চাল ছাড়ো। সেই এক বিরিঞ্চির আমলের ফরাস তাকিয়া, লক্কর, পালকি, গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া, এতে গায়ে গতি লাগবে কিসে? তোমার পয়হার অভাব কি বাবা? একটু ফুর্তি করতে শেখো। সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার এমডি MRAS, গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার। রোগীরা ডাকিয়াও সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনো একটি রোগীর পরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়াড়ি নগ্ন গাত্রে দাঁড়াইয়া আছে। ডাক্তার ফিতা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন, বস 1.25 ইঞ্চি बढ़ गया। রোগী খুশি হইয়া বলল, নবজ তো দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির ওপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকাইয়া বললেন, बहुत मजे से चल रहा। রোগী বলিল, জবান তো দেখিয়ে। রোগী হাঁ করিল। ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়াইয়া অপেরা গ্লাস দ্বারা তাহার জিভ দেখিয়া বললেন, थोड़ी सी कसर है, कल फिर आना। রোগী চলিয়া গেলে তফাদার নন্দর দিকে চাহিয়া বললেন, ওয়েল? নন্দ বললেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে। কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে? নন্দবাবু আনুপূর্বিক তার অবস্থার বর্ণনা করলেন। বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নাই, ক্ষুধা কাল হইতে একটু কমিয়া। ডাক্তারবাবু তাহার বুক, পেট, মাথা, হাত পা, নাড়ি পরীক্ষা করিয়া বললেন, জিভ দেখি। নন্দবাবু জিভ বাহির করিলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকাইয়া কলম ধরিলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হইলে নন্দর দিকে চাহিয়া বললেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার খাবেন। কিরকম বুঝলেন? ভেরি ব্যাড। নন্দ সভয়ে বললেন, কি হয়েছে? আরও দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিরে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। বাঁচব তো? দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না। এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব খাবেন। বিকেলে একটু বার্গান্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন। সন্ধ্যাবেলা
বঙ্কুবাবু বললেন, আরে তখনই আমি বারণ করেছিলুম, ওর কাছে যেও না, বেটা মেড়োর পেটে হাত বুলিয়ে খায়। খুলির ওপর তুরপুন চালাবেন। আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? না না, যদি বাস্তবিকই নন্দের মাথার ভেতর ওলটপালট হয়ে গিয়ে থাকে, তবে হাতুড়ে বদ্যির কম্য না, হোমিওপ্যাথি ভালো। আমার কথা তো শুনবে না বাবা। ডাক্তারি তোমার ধাতে না হয়তো একটু কবরেজি করতে শেখো। দরওয়ানজি দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। হোমিওপ্যাথি স্থির হইল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসিলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই। অল্পক্ষণ পরেই তাঁর ডাক পড়িল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বহি সাজানো। বহির দেওয়ালের মধ্যে গল্পবর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন। মুখে গড়গড়ার নল, ঘরটি ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বললেন, বসবার জায়গা আছে? নন্দ বসিলেন। শ্বাস উঠেছে? আগে রোগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। নন্দ সবিনয়ে জানালেন তিনি রোগী। অ্যালোপ্যাথ ডাকাত বেটারা ছেড়ে দিলে যে বড়, তোমার হয়েছে কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। তফাদার কি বলেছে? বললেন, আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর। আর টুপির ভেতরে শিং, জুতোর ভেতরে খুর, পাতলুনের ভেতরে লেজ। খিদে হয়? 2 দিন থেকে একেবারে হয় না। ঘুম হয়? না। মাথা ধরে? কাল সন্ধেবেলা ধরেছিল। বাঁ দিক? আজ্ঞে হ্যাঁ। না ডান দিক? আজ্ঞে হ্যাঁ। নেপাল ধমক দিয়া বললেন, ঠিক করে বলো। আজ্ঞে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায়? সেদিন কামড়েছিল। নিধে কাবলি মটর ভাজা এনেছিল তো, তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো। নন্দ বিব্রত হইয়া বললেন, হ্যাঁচড় প্যাঁচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বহি দেখিলেন। তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বললেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমার খুনে বেটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল। এখনও বিকালে মাথা টিপটিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। ব্যারামটা কি আন্দাজ করেছেন? ডাক্তার ভ্রুকুটি করিয়া বললেন, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো, তামাক খাবে না, ধোঁয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই। আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও বলেই তো হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়া বিদায় লইলেন। নিধু বলিল, কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে করে দিয়েছে। পড়তো আমার পাল্লায় বাচ্চাধন, কত বড় হোমিওপ্যাথ দেখে নিতুম। এক চুমুকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবড়াইতে না পারি তো আমার নাক কেটে দিও। আজ অফিসে শুনছিলুম কি একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এখানে এসেছে। খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে। একবার দেখালে হয় না? এই শীতে হাকিমি ওষুধ? বাপ শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কবরেজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60,
ক্ষীণ শরীর, দাড়িগোপ কামানো, তেল মাখিয়া ৮ হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের ওপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন। এই অবস্থাতেই ইনি প্রত্যহ রোগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তাহার উপর তেলচিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া, দেওয়ালের কোলে 2টি ঔষধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করলেন, বাবুর কণ্ঠে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। রোগীর ব্যামোটা কি? নন্দবাবু জানাইলেন তিনি রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। মাথার খুলি ছেঁদা করে দিয়েছে নাকি? আজ্ঞে না। নেপালবাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করায়নি। নেপাল? সে আবার কেটা? জানেন না, চোরবাগানের নেপালচন্দ্র রায়, MB FTS, মস্ত হোমিওপ্যাথ। ও ন্যাপলা, তাই ক। সেটা আবার ডাক্তার হলো কবে? বলি, পাড়ায় এমন বিচক্ষণ কবরেজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্রই করাতে হয়। জয়ন্তী বাবুরে চেনো? খুলনার উকিল জয়ন্তী বাবু? নন্দ ঘাড় নাড়িলেন। তার মামার হয় উরুস্তম্ভ। সিভিল সার্জন পা কাটলে 3 দিন অচৈতন্যী। জ্ঞান হলি পর কইলেন, আমার ঠ্যাং কই? ডাক্তার এনি স্যান্ড্রে দেলাম ঠুকে একদলা চাবান প্রাস। তারপর কি হলো কও দেখি? আবার পা গজিয়েছে বুঝি? পরে ও কেবলা দেখ দেখ বিড়েলে সবটা ছাগলাদ্য ঘৃত খেয়ে গেল। বলিতে বলিতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন। একটু পরে ফিরে এসে যথাস্থানে বসিয়া বললেন, দেও নাড়িটা একবার দেখি। হ্যাঁ, যা ভাবছিলাম তাই। ভারী ব্যামো হয়েছিল কখনো? অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিক ঠাউরেছি। 5 বছর আগে? প্রায় 7.5 বছর হলো। একই কথা। 5 দেড়া 7.5। প্রাতঃকালে বমি হয়? আগে না। হয়, জানতেই পারো না। নিদ্রা হয়? ভালো হয় না। হবেই না তো, ঊর্ধ্ব হয়েছে কিনা? দাঁত কনকন করে? আগে না। করে, জানতেই পারো না। যা হোক, তুমি চিন্তা করনি বাবা, আরাম হয়ে যাবানে। আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বললেন, লাফাস নে, থাম থাম। আমার সব জীবন্ত ওষুধ ডাকলি কথা শুনে। এই বড়ি সকাল সন্ধি একটি করে খাবা, তারপর 3 দিন পরে আসবা। বুঝেছ? আগে হ্যাঁ। ছাই বুঝেছ। অনুপান দিতে হবে না। ট্যাবা লেবুর রস আর মধুর সাথী মাড়ি খাবা। ভাত খাবা না। ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা। নুন ছোঁবা না। মাগুর মাছের ঝোল একটু চিনি দিয়ে রাঁধি খাতি পারো। গরম জল ঠান্ডা করে খাবা। ব্যারামটা কি? যারে কয় উদুরি, ঊর্ধ্বশ্লেষ্মাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। নিধু বলিল, কি দাদা, বকরেজে স্বাদ মিটল? না, এসব বাজে চিকিৎসার কাজ নয়। কোথাও চেঞ্জে চলো। আমি বলি কি, নন্দ বেথা করে ঘরে পরিবার আনুক। এরকম দামড়া হয়ে থাকা কিছু নয়। নন্দ চিঁ স্বরে বললেন, আর পরিবার? কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলল, নন্দা, একটা মোটর কেন মাইরি, 2 দিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হডসন, সেটের কোলে আমরা তো 5 জন আছি। তা যদি বললে, তবে আমার মতে মোটর কারো যা, পরিবারও তা। ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কাল গিন্নির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করুণানন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথা 2 দণ্ড লেপের মধ্যে ঘুমবো মশাই, তা নয় সারা রাত প্যান প্যান টে টে। ষষ্ঠী খুঁড়োর যেরকম হিসেবি লোক, একটা মোটা সোটা রোঁয়াওয়ালা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন।
লেপ কম্বলের খরচা বাঁচত। যাহা বাপান্ন তাহাই তিপান্ন। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হইলেন। হাজিক উল মুলক বিন লোকমান নুরুল্লাহ গজন ফরুল্লাহ অল হাকিম উনানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু তেতলায় উঠিলে একজন লুঙ্গি পরা ফেজধারী লোক তাহাকে বলল, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বেমারি বলেন, আমি লিখে হুজুরকে ইত্তালা ভিজিয়ে দেব। বেমারি কি সেটা জানতেই তো আশা বাপু। তभी कुछ तो बोलेन। ना तकदी, बुखार, पिल्ली, চেকে ঘেগ, বাওয়াসির, রাত অন্ধি। ওসব কিছু বুঝলাম না বাপু, আমার প্রাণটা ধড়ফড় করছে। সহি বলেন, দিল তড়পনা। মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি ছন্না, নজরানা 2 মোহর। না থাকে আমি দিচ্ছি। 45 টাকা আর বাট্টা 2 টাকা আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে যেয়ে আগে হুজুরকে বন্দেগি জনাব বলবেন, তারপর রুমালের উপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়া দরবারে লইয়া গেল। একটি বৃহৎ ঘরে গালিচা পাতা, এক পার্শ্বে মসনদের উপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফার্সিতে ধূমপান করিতেছেন। বয়স 55, বাবরি চুল, গোঁফ খুব ছোট করিয়া ছাঁটা, আবক্ষ লম্বিত দাঁড়ির গোড়ার দিক সাদা, মধ্য লাল, ডগায় নীল। পরিধান সাটিনের চুড়িদার ইজার, কিংখাপের জোব্বা, জরির তাজ। সম্মুখে ধূপদানে মুসব্বর এবং রুমি মস্তাগি জ্বলিতেছে। পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়িয়া বসিয়া আছে এবং হাকিমের প্রতি কথায় কিয়াবাত বলিতেছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো, চাপ দেড়ে লোক সেতার লইয়া পিড়িং পিড়িং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছে। নন্দবাবু অভিবাদন করিয়া মোহর নজর দিলেন। হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চিত তুলা লইয়া নন্দর কানে গুঁজিয়া দিলেন। মুন্সি বলিল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বললেন, বার লাও। নন্দ শিহরিয়া উঠিলেন। মুন্সি আশ্বাস দিয়া বললেন, ডরবেন না মশাই, জনাবকে আপনার সির দেখলান। নন্দর মাথা টিপিয়া হাকিম বললেন, হড্ডি পিলপিলায় গয়া। শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম 3 রঙা দাড়িতে আঙুল চালাইয়া বললেন, সুরমা সুরখ। একজন একটা লাল গুঁড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল। মুন্সি বুঝাইল, আঁখ ঠান্ডা থাকবে, নিদ হবে। হাকিম আবার বললেন, রোগন বব্বর। মুন্সি হাঁকিল, এ জি বালবার আস্তরা লাও। নন্দবাবু হাঁ হাঁ, আরে তুম করো কি বলিতে বলিতে চট করিয়া তাহার ব্রহ্মতালুর উপর 2 ইঞ্চি সমচতুষ্কণ কামাইয়া দিল। আর একজন তাহার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইল। মুন্সি বলল, ঘবড়েন কেন মশাই, এ হচ্ছে বব্বরি সিংহির মাথার ঘি, বহুত কিম্মত, মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিয়ৎক্ষণ হতভম্ব অবস্থায় রহিলেন, তারপর প্রকৃতিস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন। মুন্সি পিছনে ছুটিতে ছুটিতে বলল, আমার দস্তুরি। নন্দ একটা টাকা ফেলিয়া দিয়া 3 লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচম্যানকে বললেন, হাঁকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলল, বাবুর বড় অসুখ, দেখা হইবে না। সকালে বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। সমস্ত রাত বিছানায় ছটপট করিয়া ভোর 4টার সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুগণের পরামর্শ শুনিবেন না, নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিয়া বললেন, সিধা চলো। সংকল্প করিয়াছেন মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি
যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন, তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিয়াই সাইনবোর্ড নজরে পড়িল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতরে প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের উপর সেফটিপিন আঁটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বললেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন, তারপর মরিয়া হইয়া ভাবিলেন, দূর হক, না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। বলিলেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম পোয়াতি? নন্দ অপ্রতিভ হইয়া বললেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হইয়া বললেন, নিজের জন্যে? ব্যাপার কি? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করিয়া কহিলেন, আপনার নামটি জিজ্ঞাসা করিতে পারি কি? শ্রী নন্দদুলাল মিত্র। বাড়িতে কে আছেন? নন্দ জানাইলেন, তিনি বহুদিন বিপদনিক। বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নাই। কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। মোটর কার আছে? নেই, তবে কেনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন। তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দ ব্যাকুল হইয়া বললেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার, না পাথুরি, না উদরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হাসিয়া বললেন, কেন আপনি ভাবছেন? ওসব কিছুই হয়নি। আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বললেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলেন, ও ডিয়ার ডিয়ার, নো, পাগল হবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হাসিয়া বললেন, দা আইডিয়া, মাসি পিসির কর্ম নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তারপর 2 দিন পরে আবার গেলেন। তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসি মাতাকে কাশিধামে রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জরিপার সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সস্মিত মুখে সকলকে আপ্যায়িত করিলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছেন, মোটরকার কেনা হইয়াছে। দুঃখের বিষয়, সান্ধ্য আড্ডাটি ভাঙিয়া গিয়াছে। এতক্ষণ শুনছিলেন গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন, শ্রী পরশুরাম রচিত চিকিৎসা সংকট। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্পের সন্ধ্যা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। শুভরাত্রি।